সংক্রমণ রোধে সীমান্ত জেলাগুলোয় চলছে কঠোর বিধিনিষেধ। রাজশাহীতে কমেছে করোনায় মৃত্যু, আজ মারা গেছেন 4 জন। বাংলাদেশকে সরাসরি টিকা দেওয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের। বর্ষায় রাজধানীবাসীর নিত্যসঙ্গী জলজট, একটু বৃষ্টিতে ডুবে যায় উত্তরের 9টি ও দক্ষিণের 32 এলাকা। দখল আর অপরিকল্পিত নগরায়নই কারণ, আগামী মৌসুমে সমাধানের আশা। দ্বিতীয় দফায় বাড়ল চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের মেয়াদ। বৈদ্যুতিক খুঁটি সরাতে পিডিবির গড়িমসিকে দায়ী করল সিডিএ। পুরো কাজ শেষ হবে 2023 সালে। নগদ টাকা উত্তোলনকারীদের টার্গেট করে ব্যাংকের আশপাশে উৎপাতে টানা পার্টি। অস্ত্রের মুখে কিংবা হ্যাচকা টানে লুটে নেয় সব। চক্রের 2 সদস্য গ্রেফতার। এবং লাথি মেরে সাকিবের স্টাম্প ভাঙা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়। বিশ্বসেরা অলরাউন্ডারের পাশে স্ত্রী শিশির, পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং এর অভিযোগ ভক্ত সমর্থকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। খুলনায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ বাড়ায় হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। জেলার সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তরিকুল। রাবি, খুলনায় প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণের হার। আমরা গত 24 ঘন্টায় যে প্রতিবেদনটি পেয়েছি, 376টা নমুনা পরীক্ষায় খুলনা মহানগর এবং জেলা মিলিয়ে 111 জনের দেহে এই করোনা পজিটিভ ধরা পড়েছে এবং সংক্রমণের কারণে কিন্তু মানুষের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক কিন্তু বাড়ছে। আমরা মৃত্যুর হার মৃত্যুর সংখ্যা যদি বলি, গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে এবং করোনার উপসর্গ নিয়ে 2 জন মারা গেছে ইয়েলো জোনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 100 শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে। তো আমরা এখান থেকে যে সর্বশেষ খবরটি পেয়েছি, এখানে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে 20 জনকে আইসিইউতে রাখা হয়েছে। অর্থাৎ আইসিইউতে যে 20টা বেড সেটি কিন্তু পরিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া ইয়েলো জোনে গতকাল যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারে রোগীর চাপ কম ছিল, যে কারণে ইয়েলো জোনে রোগীর সংখ্যা এই মুহূর্তে মাত্র 10 জন রয়েছে। তবে রেড জোনে যে 50টি বেড রয়েছে সেখানে কিন্তু পরিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে পরীক্ষা করার যে আগ্রহটা সেটি কিন্তু আরও বেশি দেখা যাচ্ছে। অনেকে উপসর্গ নিয়ে আসছেন এবং দীর্ঘ লম্বা লাইন দেখতে পাচ্ছেন এবং আমার সামনে এবং পিছনে কিন্তু মানুষের লম্বা লাইন, এবং তারা সকাল থেকে এসে তাদের নমুনা দেওয়ার জন্য এখানে আসছেন এবং পরীক্ষা করার জন্য তারা লাইনে দাঁড়িয়ে তারা পরীক্ষা করার জন্য দাঁড়িয়ে আছেন। তো আমরা একটি বিষয় বলে রাখি যে গতকাল জেলা প্রশাসনের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে যে সরকারি যে বিধিনিষেধ, এই করোনা পরিস্থিতি বা করোনা সংক্রমণ যে বিস্তার না ঘটে তার কারণে, সেটি হচ্ছে গতকাল এর আগে যে খুলনার 4টি থানা এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছিল বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। আগামীকাল থেকে খুলনা জেলার সমগ্র জেলাতেই কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই করোনা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে দোকানপাট খোলা থাকবে এবং পরবর্তীতে কিন্তু রাত সন্ধ্যার পর থেকে কিন্তু সেখানে কড়াকড়িভাবে আইন প্রয়োগ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে যাতে মানুষ বাইরে বের না হয় বিনা প্রয়োজনে, শুধুমাত্র ওষুধের দোকান এবং প্রয়োজনীয় যে পণ্য দরকার তার বাইরে কিন্তু মানুষ সন্ধ্যার পরে আর বের হতে পারবে না। এইভাবেই প্রশাসন তারা নির্দেশনা দিয়েছেন। এছাড়া কিন্তু খুলনা জেলাতে এর মধ্যেই খুলনা পাইকগাছা উপজেলায় লকডাউন চলছে। তো সব মিলিয়ে আপনি খুলনার যে পরিস্থিতি, তাতে করোনার পরিস্থিতির অবনতি হচ্ছে এবং এই বিষয়ে সকলের নজরদারি দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে গুরুত্ব আরোপ করা হয়েছে। সব মিলিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। করোনা পরিস্থিতির সর্বশেষ নিয়ে খুলনা মেডিকেল কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এদিকে যুক্তরাষ্ট্র থেকে দ্বিপক্ষীয়ভাবে করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ। শুক্রবার নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন সিনেটে ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির শীর্ষ নেতা চাক শুমার। তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়েও তার মত তুলে ধরেন। সিনেটর চাক শুমার বলেন, অভিবাসীদের বহিষ্কার বন্ধ এবং স্থায়ী অভিবাসন পেয়েও যেসব বাংলাদেশি ইমিগ্রেশনের দীর্ঘসূত্রিতার কারণে আমেরিকা যেতে পারছেন না, তাদের সমস্যার সমাধান হবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
শুক্রবার বাংলাদেশি আমেরিকান সোসাইটির এক অনুষ্ঠানে আসেন মার্কিন কংগ্রেসের মেজরিটি লিডার সিনেটর চাক শুমার। তিনি বাংলাদেশি ও অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলেন। চাক শুমার প্রতিশ্রুতি দেন বাংলাদেশ যেন বেশি সংখ্যক করোনার টিকা পায়, এজন্য তিনি বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। মেজরিটি লিডার সিনেটর চাক শুমার যে প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে সে আরো বেশি ভ্যাকসিন অ্যালোকেট করবে বলে আমাদেরকে বলেছে আমাদের দাবির প্রেক্ষিতে। কারণ আপনারা জানেন আমেরিকা 500 মিলিয়ন ভ্যাকসিন অলরেডি কিনবে এবং এটা ডিস্ট্রিবিউট করবে ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের রিকোয়েস্ট ছিল বাংলাদেশের জন্য আরো বেশি যায়। সে বলেছে যথাসাধ্য সম্ভব বাংলাদেশের যেহেতু মানুষ বেশি, অনেক বেশি মানুষ, সেই ক্ষেত্রে যত বেশি সম্ভব পারে সে তার চেষ্টা করে বাংলাদেশের জন্য এই ভ্যাকসিনটা আমাদের পক্ষ থেকে ডোনেট করা হয়। চাক শুমার রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি এবং কাগজপত্রহীনদের বহিষ্কার বন্ধেরও প্রতিশ্রুতি দেন। গ্রিন কার্ড নিয়ে আটকা পড়ে আছেন বিভিন্ন কারণে, তাদের ব্যাপারে উনি একটা সুষ্ঠু পদক্ষেপ নেবেন, তারা যেন সহজে আসতে পারে এই দেশে। এবং রোহিঙ্গা ইস্যুতে উনি ওয়াকিবহাল আছেন এবং রোহিঙ্গা ইস্যুতে উনি বাংলাদেশকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। দীর্ঘ 55 বছরের রাজনৈতিক জীবনে চাক শুমার এই নিয়ে দুবার বাংলাদেশি কমিউনিটির অনুষ্ঠানে এলেন। নিউ ইয়র্কের মূলধারার রাজনীতির মাঠ বর্তমানে বেশ উত্তপ্ত, কারণ 22 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটির গুরুত্বপূর্ণ ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচন, যে নির্বাচনে বিভিন্ন পদে অংশ নিচ্ছেন অনেক বাংলাদেশিরা। আর এই নির্বাচনের আগাম ভোট শুরু হতে যাচ্ছে শনিবার থেকে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। অন্য প্রসঙ্গ, বর্তমান বাস্তবতায় সবগুলো খাল, ড্রেন শতভাগ সচল থাকলেও নগরের জলজট কমানো সম্ভব নয়। নগরবিদরা বলছেন অপরিকল্পিত নগরায়নে গড়িয়ে যাওয়া পানির পরিমাণ 25 ভাগ বেড়ে যাওয়ায় এমন পরিণতি। অথচ দখল আর দূষণ প্রতিনিয়তই গিলে খাচ্ছে পানি প্রবাহের উৎস। তাই দরকার নতুন মাস্টার প্ল্যান আর তার বাস্তবায়ন। ঢাকা সিটির 2 মেয়র বলছেন খালগুলো পুরোপুরি বুঝে পেলে আগামী মৌসুম থেকে তার সুফল মিলবে। ওমর ফারুকের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। বৃষ্টি দিন প্রকৃতির সঙ্গে আনন্দে নেচে ওঠে প্রাণ। বর্ষা যেন গভীর শূন্যতার সঙ্গে বয়ে আনে আনন্দক্ষণ। তবে বৃষ্টি কি শান্তির পরশ দেয় সব জীবনে, সব সময়? হাবিব মিয়া 1 দশক হলো দাপিয়ে বেড়ান ঢাকা। একটু বৃষ্টিতেই এখন বলে দিতে পারেন কোথায় যেতে মানা। নগরের উত্তরে পূর্ব রাজাবাজার, মোহাম্মদপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পাইকপাড়া সহ 9টি এলাকা মাঝারি বৃষ্টি মানেই হাঁটু পানি। আর দক্ষিণে ধানমন্ডি, স্কাটন, বঙ্গবাজার, পুরাতন ঢাকার মতো 32টি হটস্পটে একই দশা, একই দুর্ভোগ। অনেক বছর ধরে এই রাস্তাটা অনেক পানি উঠে, কেউ দেখে না এটা। এলাকা বাইশে যা হাঁটতে পারি না, চলাফেরা করতে খুব অসুবিধা হয়। জলাবদ্ধতার কারণ কি? 90 দশকে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান অনুযায়ী বৃষ্টির পানি 45 থেকে 50% চলে যাবে ড্রেনে, বাকি অংশ শুষে নেবে মাটি। গেল 3 দশকে 47% সবুজ হারিয়েছে ঢাকা, হারিয়েছে কাঁচা মাটি। ফলে ড্রেনে গড়ানো পানির অনুপাত বেড়েছে 70%। তাই ড্রেন, নালা, খাল সব ঠিক থাকলেও 20 থেকে 25% পানি অতিরিক্ত হবার কথা। আবার গত 3 দশকে অবৈধ দখল, অপরিকল্পিত ভরাটে 40% খাল আর নালা হারিয়েছে ঢাকা। টিকে আছে যেগুলো, সেগুলো লড়ছে নিজের অস্তিত্ব বাঁচাতেই। কঠিন এবং তরল বর্জ্যকে ব্যবস্থাপনা না করলে খাল, জলাধার, জলাশয় উদ্ধার করা সম্ভব না। সিটি কর্পোরেশনকে একটা আধুনিক পদ্ধতিগত উন্নয়ন এবং ব্যবস্থাপনাগত উন্নয়ন করতে হবে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে গত বছরের শেষে এসে সমন্বয় শুরু হয়। বেঁচে থাকা 65টি খালের মধ্যে 27টি ওয়াসা থেকে বুঝে পেয়েছে সিটি কর্পোরেশন। প্রক্রিয়া শেষ হলে সুফল মেলার আশ্বাস 2 নগর পিতার। ঢাকার মধ্যে যে নালা নর্দমা অন্তর্জাল রয়েছে, সেই জায়গাটা যদি আমরা সংস্কার না করি, তাহলে আমরা এই পানিটা যাওয়ার কোনো সুযোগ পাবে না সেই নদী পর্যন্ত। সেই কাজটা আমরা হাতে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে হলো খালের দখলমুক্ত, খালের পানি প্রবাহ, খালের ডিমার্কেশন এবং ডিমার্কেশন চিহ্নিত করে আমরা একটা প্রজেক্ট রেডি করছি। তবে কেবল প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়ন দেখতে চায় নগরবাসী। নগর জুড়ে এই অপরিকল্পিত অট্টালিকার বাহারের মাসুল দিতে হয় প্রতি বর্ষায়। নগরবিদরা বলছেন দেরি হলেও এখনো ফুরিয়ে যায়নি সময়। বাস্তবতা বিবেচনা করে যথাযথ পরিকল্পনা নিয়ে তা সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে এই জলজটের স্থায়ী সমাধান সম্ভব।
রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ভৌগোলিকভাবে ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি দরকার ব্যাপক জনসচেতনতা। নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। দ্বিতীয় দফায় আরও 1 বছর বাড়ল কাজের মেয়াদ, যার ফলে 2023 সালে শেষ হবে এ প্রকল্পের কাজ। 3.5 কিলোমিটার অংশের বৈদ্যুতিক খুঁটি সরাতে পিডিবির গড়িমসির কারণেই প্রকল্পের মেয়াদকাল বাড়াতে হয়েছে বলে দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। যানজটের কবলে পড়লে সেই সময় আরও বেশি দীর্ঘায়িত হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হলে 16 কিলোমিটার এই পথ যেতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। নগরীর লালখান বাজার হতে শাহমানত বিমানবন্দর পর্যন্ত 16 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের 2017 সালে একনেকে কাজের অনুমোদন দেওয়া হয়। মূল কাজ শুরু হয় 2019-এর জুলাইয়ে। 3 বছর মেয়াদী এই প্রকল্পের ব্যয় ধরা হয় 3,250 কোটি 83 লাখ টাকা। নানা জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় 2 দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদকাল। ইতোমধ্যে 50% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। ইতিমধ্যে আমাদের 16 কিলোমিটার ভিতরে 8 কিলোমিটার কাজ অলমোস্ট শেষের দিকে। বারবিলিন থেকে সলগোলা বন্দরের সাথে জড়িত ছিল, এটাও অবসান হয়েছে। ওইখানে 1 কিলোমিটার অংশ আমরা কাজ শুরু করে দিয়েছি। পোল সরানো, রাস্তা সম্প্রসারণ, জায়গা অধিগ্রহণ, এগুলো কাজ চলমান আছে। বারিক বিল্ডিং থেকে সলগোলা ক্রসিং ও চৌমুহনী থেকে দেওয়ানহাট পর্যন্ত 3.5 কিলোমিটার অংশের বৈদ্যুতিক খুঁটি নির্ধারিত সময়ে পিডিবি না সরানোর কারণেই প্রকল্পের মেয়াদকাল 1 বছর পিছিয়ে গেছে বলে অভিযোগ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলাকালীন সময়ে নিচে যে ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখার জন্য যে রাস্তার প্রশস্ততা দরকার, সেই ক্ষেত্রে এই যে বিদ্যমান যে বিদ্যুতের খুঁটিগুলো, সেগুলো একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বঙ্গবন্ধু ইকোনমিক জোন হচ্ছে, এগুলিতে যে বিদেশি বিনিয়োগকারীরা আসবেন ওনাদের জন্য সুবিধা হবে। বিমানবন্দর সড়কে চট্টগ্রাম বন্দর, সিপিজেড, কর্ণফুলী ইপিজেড, 6টি বেসরকারি কন্টেইনার ডিপো সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় ছোট বড় মিলিয়ে প্রতিদিন 50,000 যানবাহন আর কয়েক লাখ মানুষের চলাচল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আশপাশেই উৎপাতে থাকেন তারা। টার্গেট নগদ টাকা উত্তোলনকারীরা। সুযোগ বুঝে কখনো অস্ত্রের মুখে, আবার কখনো হ্যাচকা টান দিয়ে লুটে নেন সব। রাজধানীতে সক্রিয় টানা পার্টির 2 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে দীর্ঘদিন ধরেই তারা ছিনতাই করে আসছিল। বুলবুল রেজা রিপোর্ট। আচমকা কিছু বুঝে ওঠার আগেই পথচারীর ব্যাগ ধরে টান। ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে কারো প্রাণ গেলেও কোনো কর্ণপাত নেই ছিনতাইকারীদের। রাজধানীতে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটে প্রায়ই। গেল 9 মে রিকশা করে কর্মস্থল মতিঝিল থেকে খিলগাঁও যাওয়ার পথে 2 মোটরসাইকেল আরোহী এই নারীর ভ্যানিটি ব্যাগ টান দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ব্যাংক থেকে তোলা সব টাকা ছিনিয়ে পালিয়ে যায় তারা। রাস্তায় পড়ে যায়, আমি কিন্তু অনেক আহত হয়েছিলাম এবং আমি অনেক দিন একটা ট্রমার মধ্যে ছিলাম। আমার খালি হাঁটতে চলতে বা যে কোনো সময় আমার মনে হতো যে আমাকে কেউ পেছন থেকে টান দিচ্ছে, আমি পড়ে যাচ্ছি। আমার আসলে এখনও স্বাভাবিকভাবে চলতে অনেক একটা আতঙ্ক কাজ করে। ঘটনার 1 মাস পর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই 2 মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেফতার করে 2 জনকে। পুলিশ বলছে এরা টানা পার্টির সদস্য। ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী মূল টার্গেট। বিশাল যে একটা নেটওয়ার্ক স্থাপন হচ্ছে, বিশেষ করে সিসিটিভি প্রত্যেকটি রাস্তায় মনে হয়, এটা হলে আমার মনে হয় এটা আমাদের আরও কাজে লাগবে এবং আমরা সব কিছুর বিষয়ে শুধু চিন্তাই নয়, যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। রাজধানীতে টানা পার্টির একাধিক সদস্য রয়েছে জানিয়ে পুলিশ বলছে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। ভৌগোলিকভাবেই ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ, আর এর প্রভাব পড়তে পারে রাজধানী সহ দেশের বড় বড় শহরগুলোতে। আর তাই ভূতত্ত্ববিদরা বলছেন দেশের দুদিকের ভূগঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে, যা যে কোনো সময় বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ক্ষয়ক্ষতি রোধে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি দরকার ব্যাপক জনসচেতনতা। তোহা খান তামিমের রিপোর্ট। ভূপ্রাকৃতিক অবস্থান ও বিন্যাসের স্বকীয়তা ভূমিকম্পের ঝুঁকিতে ফেলেছে বাংলাদেশকে। দেশের উত্তর পূর্ব কোণে সিলেট আর পূর্বে চট্টগ্রাম ত্রিপুরা বেল্টের পাহাড়ি অঞ্চল মারাত্মক ভূমিকম্প প্রবণ।
ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগ স্থলে বাংলাদেশের অবস্থান। কয়েকশো বছরের ইতিহাসে বড় কোনো ভূকম্পন না ঘটায় শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে এসব অঞ্চলে। ভূতত্ত্ববিদরা বলছেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিলেট, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এলাকা। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মাঝারি এবং স্বল্পমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ। এই বিজ্ঞানী বলছেন 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে সিলেট ও চট্টগ্রাম। ভূত্বকের মধ্যে যে শক্তিটা সঞ্চিত হচ্ছে সেই শক্তি তো এক সময় বের হবে। সময় যত বাড়বে তত হচ্ছে বিপদ বেশি, কারণ শক্তির মাত্রা তো আর বেড়ে যাচ্ছে। উৎপত্তি স্থল থেকে ঢাকার অবস্থান প্রায় 150 কিলোমিটার হলেও প্রায় 15 লাখ পাকা দালানের এই শহরে ভূমিকম্পের মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আমাদের যত হিস্ট্রিক্যাল আর্থকুয়েক হয়েছে সবগুলোতে দেখা গেছে যে 90% মানুষ মারা গেছে কিন্তু বিল্ডিং চাপা পড়ে। কিন্তু এই যে মহড়া, এই যে আমরা ইকুইপমেন্ট পারচেস করবো যেগুলোতে মানুষকে উদ্ধার করার জন্য, সেগুলো কিন্তু আমরা 400 কোটি 500 টাকা কিনছি। যখন ভূমিকম্প হবে তখন এরকম থাউজেন্ডস অফ বিল্ডিং কলাপস করবে। তার মানে আমাদের কিন্তু হাজার ইকুইপমেন্ট দিয়ে কিন্তু আমাদের লাভ হবে না। সম্প্রতি রাজুক 3500 স্কুল ভবনকে অবকাঠামোগত উন্নয়নের জন্য তালিকাভুক্ত করেছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। নগরহাটে ধানের সরবরাহ বাড়ার সাথে সাথে বেড়েছে দামও। ব্যবসায়ীরা মিল পর্যায়ে মজুদ বাড়াতে জোর দিয়েছে ধান কেনায়, আর এতে মন প্রতি 100 টাকা বেড়েছে দাম বাড়ায় খুশি প্রান্তিক চাষিরা। নগর ধান কেনা বেচার খবর জানাতে সেখানে আছেন সহকর্মী এমআর রকি। ধন্যবাদ রাব্বি। গেল সপ্তাহের ব্যবধানে কিন্তু নগর প্রান্তিক পর্যায়ে হাটগুলোতে ধানের দর মন প্রতি 80 থেকে 100 টাকা পর্যন্ত বেশি লক্ষ্য করা যাচ্ছে। এই সময়টাতে মিল পর্যায়ে কিন্তু মজুদ বাড়ানোর জন্য প্রান্তিক যেসব মিল মালিক রয়েছেন তারা কিন্তু একটা জোর দিয়ে এই ধানগুলো কিনে থাকেন। এই কারণে কিন্তু ধানের দর বেশি বলছে স্থানীয় ব্যাপারীরা। অন্যদিকে কিন্তু ধানের দর 100 টাকা বাড়লেও মিল পর্যায়ে চালের দর কিন্তু প্রতি মনে বেড়েছে। সরু চালের 250 টাকা পর্যন্ত বস্তা প্রতি বেড়েছে। এরকম একটি বাজার ব্যবস্থাপনার জন্য চাষিরা কিছুটা এই মুহূর্তে খুশি হলেও হঠাৎ করে চালের দর বেশি হওয়ার কারণে কিন্তু ভোক্তা পর্যায়ে আমরা বেশ অস্বস্তি লক্ষ্য করছিলাম। এবং এই জেলায় কিন্তু এখন পর্যন্ত হাটগুলোতে যেসব ধান উঠছে, বিশেষ করে সরু জাতের ধান, কাটারি, নাজির, জিরা, এই জাতীয় ধানের কিন্তু সরবরাহটা বেশ লক্ষ্য করা যাচ্ছে। এবং ধানের যত সরবরাহ আসছে সেই তুলনায় কিন্তু ক্রেতার উপস্থিতি অনেক বেশি এখানে লক্ষ্য করছিলাম। এবং যতই দিন যাচ্ছে দর কিন্তু 50 বা 20 টাকা পর্যন্ত হাটগুলোতে আস্তে আস্তে ধানের দরটা বৃদ্ধি হচ্ছে। তো এরকম একটি দরের ব্যবস্থা কিন্তু প্রান্তিক পর্যায়ে চাষিরা দীর্ঘদিন ধরে আশা করছিলেন। আরেকটি বিষয় হলো এই মৌসুমে কিন্তু ধানের যে আর্দ্রতা থাকে তা কিন্তু অনেকটা শুকনো ধান, এ কারণে কিন্তু ধানের যে দর, এই দরটা কিন্তু প্রত্যাশিত কৃষকরা করে থাকেন। এবং এরকম একটি বাজার ব্যবস্থা চাষিদের জন্য কিন্তু এখন বেশ আনন্দের, তারা বেশ খুশি হচ্ছেন। এবং এরকম বাজার ধরে রাখার জন্য তারা কিন্তু টেকসই বাজার নিশ্চিত করার জন্য প্রশাসনের একটা নজরদারি কামনা করছেন। তো রাব্বি, এই ছিল নওগাঁর ধান চাল কেনা বেচার খবর আমার কাছে। ধানের বাজার থেকে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। মেয়াদ শেষ হলেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের অর্ধেকও করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান, আর তাই বাধ্য হয়ে আবারও প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে পানি বাড়তে থাকায় ভাঙন আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষ। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। 2018 সালের জুনে ভাঙন প্রতিরোধে সদর ও ফুলছড়ি উপজেলায় 295 কোটি টাকা ব্যয়ে 4500 মিটার যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। আর মাত্র 1 মাস প্রকল্পের মেয়াদ থাকলেও কাজ হয়েছে মাত্র 55 ভাগ। এদিকে নদ নদীতে পানি বাড়ায় আসন্ন বর্ষা ঘিরে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এখন তো বন্যা আসি গেল, পানি এখন বাড়তেই থাকবে কাতি মাস পর্যন্ত, কাজ তো হলো না। প্রকল্পের শুরুতে 95 কোটি টাকা বরাদ্দ দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে ফেরত যায় 78 কোটি টাকা। অন্যদিকে 2019-20 ও 2020-21 অর্থ বছরে 105 কোটি টাকা বরাদ্দ পেলেও ঠিকাদারদের বকেয়া এখনো 32 কোটি টাকা। কাজ করে যদি ঠিকাদাররা টাকা পায় সঠিক সময়ে, কাজ ঠিকাদার ফেরার কোনো জাস্টিফিকেশন নেই বা কোনো যুক্তিকতা। প্রত্যেক ঠিকাদার চায় লাভ করতে, কাজ ডিলে হলে ঠিকাদারেরও লস হয়। এই ক্ষেত্রে অর্থেই মূল। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে ঠিকাদারদের পাওনা পরিশোধ করা যায়নি দাবি করে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাবের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। টাকা না পেলে ঠিকাদার অবশ্যই কাজের গতি কমায় দেয়। হ্যাঁ, আমরা এই জন্য কাজটা এই জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও আমরা 1 বছর প্রকল্পের মেয়াদটা বৃদ্ধির জন্য আবেদন করছি। প্রকল্পের কাজ শেষ হলে কয়েক লাখ মানুষের ভিটেমাটি যমুনা ব্রহ্মপুত্রের ভাঙন থেকে রক্ষা হবে।
হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেখছেন সময় সংবাদ। সাকিব আল হাসানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, তাকে খলনায়ক বানানোর অপচেষ্টা চলছে। নিজের ফেসবুকে এমন দাবি করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। আম্পায়ারিংয়ের সিদ্ধান্তের প্রতিবাদে সাকিবের এমন আচরণের খবর দেশের বাইরেও বেশ গুরুত্ব দিয়েই প্রচার করা হচ্ছে। বিতর্ক আর সাকিব আল হাসান যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের ক্রিকেটের সেরা পারফর্মার, কত শত অর্জনে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে যার নামটা জ্বলজ্বল করে সবসময়, কিন্তু আবারও নেতিবাচক কারণে সংবাদের শিরোনামে সাকিব। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন নয়। ঢাকা প্রিমিয়ার লিগ আসলেই যেন এই বিতর্ক মাথাচাড়া দেয়। কিন্তু সর্ষের ভূত কে তাড়াবে? আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়নি, যাতে হিতাহিত জ্ঞান ভুলে সাকিব এমন কাজ করলেন, দেশের সীমানা পেরিয়ে বিশ্বে এখন যা আলোচনায়। সবাই কাঠগড়ায় তুলছে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়কে। এক ম্যাচে সাকিবের 2 বার এমন ঘটনার জন্ম দেওয়ার সমালোচনা বিশ্ব মিডিয়ায়। সাকিব ভুল করেছেন, অনুতপ্ত হয়ে ক্ষমাও চেয়েছেন, কিন্তু সহজে কি সাকিবের এই কাণ্ড ভোলা যায়? সবাই যখন সাকিবকে শুলে চড়াচ্ছেন, তখন পাশে পাচ্ছেন একজনকে, তিনি আর কেউ নন, সহধর্মিণী শিশির। নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে শিশির দাবি করেন এই ঘটনার মোড় অন্যদিকে ঘোরানো হচ্ছে। তার মতে মাঠে অন্যায়ের প্রতিবাদ করেছেন সাকিব। মূল ঘটনা থেকে সবাই সরে সাকিবের ক্ষোভ দেখানোকে বড় করে প্রচার করছে। শিশির তার পোস্টে পক্ষপাত দুষ্ট আম্পায়ারিংয়ের অভিযোগ করেছেন, আর এসবকে তিনি মনে করছেন সাকিবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। বিশ্বসেরা অলরাউন্ডারকে নায়ক থেকে খলনায়ক বানানোর অপচেষ্টা চলছে বলে নিজের ফেসবুকে লিখেছেন শিশির। গেল 6 মাসে সাকিব আলোচনায় এসেছেন বারবার, যার সিংহভাগই ছিল নেতিবাচক কারণে। তাই প্রশ্ন উঠতেই পারে, বিতর্ক সাকিবকে ভালোবাসে নাকি সাকিব বিতর্ক ভালোবাসেন? কিন্তু কোটি টাকার এ প্রশ্নের উত্তর কে দিবে? সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংক্রমণ রোধে সীমান্ত জেলাগুলোয় চলছে কঠোর বিধিনিষেধ। রাজশাহীতে কমেছে করোনায় মৃত্যু, মারা গেছেন 4 জন। বাংলাদেশকে সরাসরি টিকা দেয় রাষ্ট্র যুক্তরাষ্ট্রের। বর্ষায় রাজধানীবাসী নিত্যসঙ্গী জলজট। একটু বৃষ্টিতে ডুবে যায় উত্তরের 9টি ও দক্ষিণের 32 এলাকা। দখল আর অপরিকল্পিত নগরায়নই কারণ, আগামী মৌসুমে সমাধানের আশা। এবং দ্বিতীয় দফায় বাড়ল চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের মেয়াদ। বৈদ্যুতিক খুঁটি সরাতে পিডিবির গড়িমসিকে দায়ী করল সিডিএ। পুরো কাজ শেষ হবে 2023 সালে। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।